এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, অথচ আমার আর গৌরীর গায়ে একটা আঁচড় অব্দি নেই, শুধু আমার পায়ের ক্ষতটা ছাড়া। আমি তো নিজে দেখেছি যে আমাদের দুজনের কি অবস্থা ছিল, তারপরেও আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি কি করে? খুব অদ্ভুত ব্যাপারটা। মা গো, আজ তুমি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছো মা। শুধুমাত্র তোমার কৃপায় আমি আর ডাক্তারবাবু প্রাণে বেঁচে গেছি গো। তুমি তো আমাদের প্রাণ ভিক্ষা দিলে, কিন্তু কিন্তু আমি তো তোমার কথা রাখতে পারলাম না মা। ওই সনাতনের শাস্তি তোমার হাতে হলো না। আমি জানি মা, আমি জানি তুমি চেয়েছিলে সনাতন তোমার হাতে শাস্তি পাক, আর তুমি তো অকারণে কিছু চাও না মা। তুমি যখন এটা চেয়েছিলে তার মানে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ ছিল, আর আমি সবটা জেনেও তোমার কথা রাখতে পারলাম না গো। ও মা, আমাকে ক্ষমা করে দাও মা। আজ না কিছু একটা খারাপ হবে আমার মন বলছে। ও মা, তুমি আমাদেরকে রক্ষা করো মা, রক্ষা করো। আচ্ছা মা, তুমি আমার উপর রাগ করোনি তো? এই নাও মা, আজকে তোমাকে নিজে হাতে খাইয়ে দেব। তুমি খাবে না মা? একটু খাও না গো, খাও না মা। তুমি যদি খাও তাহলেই আমি বুঝবো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। अनादिं सुरादिं मखादिं भवादि स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी। তুমি সবটা খেয়ে নিয়েছো মা? আমি জানতাম তুমি আমার উপর রাগ করে থাকতেই পারবে না। আর কতদিন এভাবে গা বাঁচিয়ে ঘুরে বেড়াবে রে সনাতন সাপুই? হলো তো, ধরা পড়লে তো। এবার তুমি যা ফেসেছো লম্বা সময়ের জন্য হাজতবাস করবে। স্যার বলছি, আমরা ঘোষাল বাড়িতে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ফোন বেজেই যাচ্ছে, কেউ ফোন ধরছে না। ঈশান আর গৌরী ঘোষাল যে বেঁচে আছে এই খবরটা আমরা এখনো তাদের বাড়িতে পৌঁছাতেই পারছি না। আরে ঈশান বাবুরা নিজেরাই হয়তো কোথাও থেকে বাড়িতে এতক্ষণে ফোন করে দিয়েছেন, তাই হয়তো ওনারা আমাদের ফোন রিসিভ করছেন না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। হ্যাঁ, এই সনাতন চাপুইকে ছেড়ে দাও। ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ যাও যাও, এই যাত্রায় বেঁচে গেলে। সনাতন সাপুইকে বেঁধে রাখা অত সোজা নয় গৌরী। তুই আমাকে এখনো চিনিসনি। তুই আমাকে শাস্তি দিবি ভেবেছিলি তো? এবার তোর বেঁচে থাকাটাই কিভাবে শাস্তি হয়ে দাঁড়ায় তোর কাছে দেখ। গৌরীর ভক্তি নিয়ে আজ আমি রাগও করতে পারছি না।
অথচ আমি নিজে মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হয়ে এটার কোনো ব্যাখ্যাও খুঁজে পাচ্ছি না। গৌরী তো বিশ্বাস করে যা হয়েছে সবই ওর বড় মা, ঠাকুর, দেবতা এসবের জন্য হয়েছে, কিন্তু সেটা তো হতে পারে না। এদিকে আমি নিজেই আর জোর গলায় এর প্রতিবাদও করতে পারছি না। আমি এখনো বিশ্বাস করি না যে ঈশ্বর বলে কিছু আছে, তবে এটাও সত্যি যে যা হয়েছে সেটা স্বাভাবিক নয়। এর পেছনে কোনো তো কারণ থাকবে, না হলে এত বড় অ্যাক্সিডেন্টের পর আমরা এভাবে সুস্থ হয়ে চলে ফিরে বেড়াচ্ছি কি করে? তবে হ্যাঁ, এটা বুঝেছি যে গৌরীর বিশ্বাসের জোর আছে। না, এরপর থেকে আমি আর কখনো গৌরীর বিশ্বাসে আঘাত করব না। ডাক্তারবাবু, এই তো, কি মায়ের সাথে কথা হলো? হলো তো, এবার বাড়ি যাবেন না? কি দেখছেন ডাক্তারবাবু? ব্যাখ্যা খুঁজছি গৌরী। কিসের ব্যাখ্যা ডাক্তারবাবু? গৌরী আজকে যে কি হলো, কিভাবে হলো, এই সবটা ভাবতে গিয়ে আমার কেমন জানি সব গুলিয়ে যাচ্ছে। গোলানোর কি আছে ডাক্তারবাবু? আজ যা হয়েছে সবই তো মায়ের কৃপায়। গৌরী, এইখানেই তো আমার প্রবলেম। আমি তো তোমার মতন ঈশ্বরে বিশ্বাসী নই, কিন্তু তারপরেও যুক্তি বুদ্ধি দিয়ে আমি কিছুই বিচার করতে পারছি না। আচ্ছা ডাক্তারবাবু, আমি বলছি আমার সাথে কি কি হয়েছে, তাহলে যদি আপনি বোঝেন। আচ্ছা বেশ, বলো শুনি। জানেন তো ডাক্তারবাবু, আমি একটা সময় বুঝতে পারছিলাম যে ধীরে ধীরে সব শেষ হয়ে যাচ্ছে। আমি আর বাঁচতাম না জানেন ডাক্তারবাবু। কিন্তু সেই সময়, ঠিক সেই সময় আমার মাথায় একটা জীবন্তী হরিতকি ফল পড়ে। আমি চারিদিক দেখি জানেন, কিন্তু জঙ্গলে কোথাও সেটা দেখতে পাই না। ওই জীবন্তী হরিতকি ফলের গাছটা তো একমাত্র বড় মায়ের মন্দিরে বাইরে হয়, কারণ আমি তো সেই গাছ নিজে হাতে লাগিয়েছিলাম। জানেন ডাক্তারবাবু, সেই গাছে এক বিশেষ সোনালী রঙের হরিতকি হয়। আচ্ছা আপনি বলুন তো, যেটা বড় মায়ের মন্দিরের বাইরে হয় সেটা জঙ্গলের মধ্যে কি করে আসবে? তারপর আমি বুঝতে পারলাম যে সবই আমার মায়ের কৃপা। আর তারপর যখন আমার জ্ঞান ফিরল, আমি আপনাকে দেখতে পেলাম ডাক্তারবাবু। আপনাকে দেখে মনে হচ্ছিল যেন আপনার শরীরে কোনো প্রাণ নেই ডাক্তারবাবু। আপনি আস্তে আস্তে কেমন নিস্তেজ হয়ে যাচ্ছিলেন। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ডাক্তারবাবু জানেন। আমার মনে হচ্ছিল যে আমি আপনাকে হারিয়েই ফেলবো। আর ঠিক সেই সময় আমি ওই জলাশয়ের মধ্যে আমার বড় মায়ের মুখ দেখতে পাই। তথা তে কৃতার্থ ভবন্তি নিত্যং। আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমার কাছে আসে জানেন। আমি তাকে কত কিছু জিজ্ঞাসা করি যে তুমি কোথা থেকে এসেছো, এই জঙ্গলে কি করে এলে, কিন্তু তার কোনো উত্তর নেই। আর আমি বারণ করা সত্ত্বেও সে জলে এগোতে থাকলো। ভবস্তে জব ধ্যান পূজা সুধা দূত। আর ধীরে ধীরে সে জলে মিলিয়ে গেল ডাক্তারবাবু। আসলে আমারই ভুল ডাক্তারবাবু, আমি তাকে চিনতে পারিনি জানেন। আসলে সে তো আমার মায়েরই রূপ। আর মায়ের পবিত্র স্পর্শে সেই জল চরণামৃত হয়ে যায়, আর আমাদের সব আঘাত ভরে যায় ডাক্তারবাবু। দেখো গৌরী, তুমি এই যা যা সব বললে, আমি এগুলোর কিছুই বিশ্বাস করতে পারছি না। আমার বিজ্ঞান মনস্ক মন এগুলো কিছুই মানতে রাজি নয়। কিন্তু তুমি যে বিশ্বাস নিয়ে কথাগুলো বললে, আমি জানি না কেন গৌরী সেটা মানতে ইচ্ছে হয়। তুমি এরকমই থেকো গৌরী, চিরটা কাল তোমার এই বিশ্বাসকে আঁকড়ে ধরে তুমি এরকমই সরল আর মিষ্টি হয়ে থেকো। দেখো গৌরী, আমি হয়তো যুক্তি বুদ্ধি দিয়ে অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু তোমার থেকে তোমার এই বিশ্বাসটা কেড়ে নিলে
তুমি আর তুমি থাকবে না গৌরী, তাই তুমি এরকমই থেকো। এই সবটা মিলিয়েই তুমি এত সুন্দর গৌরী, এত পবিত্র। মা গো, এই প্রথমবার ডাক্তারবাবু মন দিয়ে তোমার কথা শুনলেন এবং প্রতিবাদ করলেন না, কোনো বকাবকিও করলেন না। এইটুকুই তো আমার কাছে অনেক। থাক মা, সুখিয়া, সুস্থ থাকো বাবা, ভালো থাকো। আজ ষষ্ঠী, আর আজ আমার কোল খালি হয়ে যাচ্ছিল। কত বড় অ্যাক্সিডেন্ট হলো তোমাদের। আমি তো ভেবেছিলাম আমি বোধহয় আর কোনোদিন তোমাদেরকে। থাক না, এখন এসব আলোচনা করে তো কোনো লাভ নেই। আর আমরা তো ফিরে এসেছি, সেটাই তো আসল। সব মায়ের কৃপা, মায়ের কৃপাতেই আমি তোমাদেরকে আবার ফিরে পেলাম। হ্যাঁ রে দিদি, সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম। যাকে অনেক রাত হয়ে গেল, তোমাদের তো খুব খিদে পেয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে একটু খাবার নিয়ে আসি। হ্যাঁ, তোমরা একটু মুখে দাও। খাও বাবা, খাও। আজকে কোথায় 5 পদ রেতে তোমাদের খেতে দেব তা না, আমার যেমন কপাল, এত রাত হয়ে গেল তাই আর তেমন কিছু করে উঠতে পারলাম না, ভাতে ভাতে করলাম। আমি জানি বাবা তোমার খেতে খুব কষ্ট হবে। আরে কি যে বলেন, এটাই তো আমাদের কাছে ফার্স্ট ক্লাস খাবার। খুব খিদে পেয়েছে। খাও, খা মা, খা। মা গো, মনে হচ্ছে যেন অমৃত। উফ, যা খিদে পেয়েছিল। আজ যা হলো, তারপর সত্যি দিদি ভাইদের বেঁচে থাকার কথা নয়। यदि मे এ তো অদ্ভুত কাণ্ড। मनस्तिस्तवास्ति যদিও সাধু বাবা তো বলেছিলেন যে মায়ের অংশ ঠিক খুঁজে নেবে মহাদেবের অংশকে। এ যেন সাক্ষাৎ হরগৌরী। नरलोके विशेषतः लक्ष्यवारिं। এসব কি হচ্ছে বলো তো? তোমরা প্লিজ এভাবে ভেঙে পড়ো না, এটার একটা প্রতিবাদ করা দরকার। দেবতরু, দেবতরু তুমি তো কিছু বলো। কেন আজকে ঈশান গৌরী তৃতীয়ার কাজ হচ্ছে? ওদের তো এখনো কোনো খবর পাওয়া যায়নি। ও বর্দা, বর্দা তুমি কিছু বলো। আমি তো এটা দেখতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। অন্তত তুমি এগুলোকে বন্ধ করতে বলো, থামাতে বলো। না, কিছু বন্ধ হবে না।
আমি যা বলেছি তাই হবে আজ এই বাড়িতে। তৃতীয়ার কাজের সময় আমি যেন কাউকে কোনো রকম বাধা দিতে না দেখি। আমরা তো আর একটু অপেক্ষা করলে পারতাম, ওদের দুজনের তো। আর কিসের অপেক্ষা তুমি করতে চাও মা? সবই তো স্পষ্ট। আজ তৃতীয়া, অপঘাতে মৃত্যু হলে আজকের দিনেই কাজ করা দরকার, আর এই বাড়িতেও আজ সেটাই হচ্ছে। আমার তো সবটা শেষ হয়ে গেল, আমার কোলটা খালি হয়ে গেল তো। ওদের ছবিগুলো থেকে মালা পড়ে গেল কেন হঠাৎ? এ কেমন সংকেত? এ তো বড় অদ্ভুত ঘটনা। দেখো দেখো তোমরা সবাই, এই মেয়ে কত বড় অমঙ্গলের ছায়া নিয়ে এসেছে এই বাড়িতে। আমাদের ঈশানকে আমরা হারিয়েছি, আর তারপর এখন ছবি থেকে মালা পর্যন্ত পড়ে যাচ্ছে। নাও নাও, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজ সম্পন্ন করতে হবে। মাধুরী, তুমি আর দাঁড়িয়ে থেকো না, যাও যাও, মালাটা পরিয়ে দাও, যাও। শৈলমা, মালাটা তো ছিঁড়ে গেল। আচ্ছা মেজ বৌদি, মালাটা যখন ছিঁড়ে গেছে তখন আর পড়াতে হবে না। আর দিদি, তুই কি করে বলছিস যে ওরা আর নেই? ওদের মৃত্যু হয়েছে, আমি এটা বুঝতে পারছি না। ওদের তো এখনো পাওয়া যায়নি, পুলিশ তো কিছু জানেনি, তার মানে তো আশার আলো আছে, তাই না? হয়তো ওরা বেঁচে আছে। শোনো দেব, তোমার দিদি যখন বলছে যে ওরা আর বেঁচে নেই, তখন সেটা মেনে নিতে হবে। শৈল নিশ্চয়ই জেনে বুঝে সমস্ত গণনা করেই এই তৃতীয় দিনের কাজের সিদ্ধান্ত নিয়েছে। সরি, আমি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। আমি জানি না বাড়ির সবাই চুপ করে আছে কেন, কিন্তু আমি চুপ করে থাকবো না। তো ভেবেছিলাম পুলিশের সঙ্গে একবার শেষবারের মতন যোগাযোগ করব, জানতে চাইবো যে ওদের পাওয়া গেল কিনা। কিন্তু দিদি প্লিজ প্লিজ, তুই চুপ করবি দেবু। আমার সিদ্ধান্ত তোদের প্রথম দিন মেনে নেওয়া উচিত ছিল। প্রথম দিন, যেদিন আমি গৌরীকে দেখে বলেছিলাম এই মেয়ে অলক্ষণে, এই মেয়ে এই বাড়িতে পা রাখলে আমাদের বাড়িতে বিপদ হবে, সর্বনাশ হবে, কিন্তু কেউ তোমরা আমার কথা শোনোনি। সেই জন্যই আজ এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমাদের ঈশানকে আমাদের হারাতে হলো এই মেয়ের জন্য। এই মেয়ের জন্য এত বড় সর্বনাশ আমাদের ঘটে গেল। দয়া করে এই সময় অন্তত গৌরীকে দোষ দিও না শৈল। কেন করব না দোষারোপকে? এর থেকে বড় সত্য তো আর কিছু নেই মা। ঠিক তাই, আমি তো তোমাদের বললামই, শৈলর এই সিদ্ধান্ত গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে নেওয়া। গৌরী একটি অত্যন্ত অলক্ষণে মেয়ে, যে আমাদের পরিবারে এসেছিল, আর এসে আমাদের পরিবারের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ঈশানকে কেড়ে নিল। এই মেয়ের জন্য আমরা আজ আমাদের বাড়ির এক ছেলেকে হারালাম। আমি বারবার বলেছিলাম ওই মেয়েটাকে ঘরে তুলো না ঘরে। আজকে সবকিছুর জন্য আমাকে মাসুল করতে হচ্ছে।
আমার তো কোলটা গালি হয়ে গেল। আমার গণনা কখনো মিথ্যে হতে পারে না তোমরা জানো, কিন্তু তাও আমার কথা তোমরা কেউ শুনলে না। এই মেয়ের জন্য আজ এই দিন আমাদের দেখতে হচ্ছে, শুধুমাত্র ওর জন্য। আচ্ছা শৈলমা, প্লিজ এখন এসব কথা থাক না, যা হওয়ার তো হয়ে গেছে। শুধু শুধু এখন কাউকে দোষারোপ করে কি লাভ বলুন তো? তোমরা বারবার একই কথা কেন বলে যাচ্ছ? তোমরা কেন ধরে নিচ্ছ যে ঈশান আর গৌরী বেঁচে নেই? কোনো প্রমাণ পাওয়া গেছে কি? প্রমাণ? আর কি প্রমাণ তুই চাস দেবু? তুই তো নিজে ওখানে ছিলিস, আমি তোর কাছ থেকে এসব কথা আশা করি না। সেদিন প্রত্যেকটা লোক, প্রত্যেকজন গ্রামবাসী বলেছে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ বেঁচে থাকতে পারে না, গাড়িটার যে অবস্থা হয়েছিল কেউ বেঁচে থাকতে পারে না দেবু, তুই জানিস। বেশ, না সে কথা আমি বাদ দিলাম, কিন্তু পুলিশ স্টেশনে তুই তো নিজে চোখে জিনিসগুলো দেখেছিলিস দেবু। গৌরীর রক্ত মাখা চুড়ি তুই দেখিসনি? ঈশানের ভাঙা ঘড়ি তুই দেখিসনি? সেগুলো ভুলে গেছিস তুই সব? বর্দি ভাই প্লিজ একটু শান্ত হও। বর্দি ভাই, দেখো, যা ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়। আমাদের পরিবারের অত্যন্ত প্রিয় ছেলেকে আমরা হারিয়েছি। এই ক্ষতি কখনো পূরণ হবার নয়, কিন্তু কিন্তু নিয়ম তো আমাদের মানতেই হবে। এই 3 দিনের কাজ আমাদের সময়ে সম্পন্ন করতেই হবে। দেখতে চাই না আমি ওর মুখ, এই ছবি আমি দেখতে চাই না। যার জন্য আমাদের ঈশানকে হারাতে হয়েছে, যার জন্য এত বড় সর্বনাশ হয়েছে, ওর ছবি এই বাড়িতে আমি রাখবো না। ভেঙেই ফেলবো এই ছবি আমি আজ।